যে ঘটনাটি শেয়ার করব সেটি মূলত একটি লাশবাহী গাড়িকে কেন্দ্র করে ঘটে যাওয়া একটি ঘটনা শোনা এক লাশবাহী গাড়ির ড্রাইভারের কাছে। তার বাড়িও আমাদের গ্রামে। তিনি সাধারণত লাশ বহন করার কাজে নিয়োজিত। তার নাম রাশেদুল ভাই। এবার আসি ঘটনায়। একদিন তার ডিউটি শেষে রাতের দিকে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। তখন হঠাৎ বস ফোন করে বললেন যে ফরিদপুরে কোনো একটি মর্গ থেকে একটা ময়না তদন্ত করা লাশ নিয়ে মাগুরার এক গ্রামে আসতে হবে। তখন তিনি ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন 12:30 মতো বাজে। এই গভীর রাতে তার যেতে ইচ্ছে না করলেও তাকে যেতেই হয়, কেননা এটির ওপরেই তার জীবিকা নির্বাহ করে। তাই তিনি ফরিদপুরের ওই মর্গের উদ্দেশ্যে গাড়ি নিয়ে রওনা হলেন। রাশেদুল ভাই সেখানে পৌঁছানোর পর তাকে তার বস মৃত ব্যক্তির ঠিকানা দিয়ে লাশটাকে গাড়িতে ওঠাতে বলেন। রাশেদ ভাই এবং ওইখানকার একজন সহকর্মী দুজনে মিলে লাশটাকে গাড়িতে ওঠায়। ওঠানোর সময় তাদের অনেক কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল লাশটা স্বাভাবিক ওজনের চেয়ে অনেক ভারী হয়ে আছে। তারা লক্ষ্য করলেন লাশের ওপরে যে সাদা কাপড়টা থাকে সেটা রক্তে লাল হয়ে গিয়েছে এবং লাশ নিয়ে যাওয়া ট্রলিটা বেয়ে গড়িয়ে গড়িয়ে রক্ত পড়ছিল, আর প্রচণ্ড দুর্গন্ধও আসছিল লাশ থেকে। লাশটা অনেক কষ্টে গাড়িতে তোলার পর রাশেদুল ভাই গাড়ি স্টার্ট করে তার বসের দেয়া ঠিকানা অনুযায়ী রওনা দিলেন। ঠিকানাটি ছিল মাগুরা জেলার কোনো একটি গ্রামে। গাড়ি চালানোর সময় তার আবার সিগারেট খাওয়ার অভ্যেস ছিল, তাই তিনি একটি সিগারেট ধরিয়ে মুখে নিলেন। তিনি যতক্ষণ গাড়ি চালাচ্ছিলেন সিগারেট খাচ্ছেন এবং সবকিছু তার ঠিকঠাক চলছিল, কিন্তু সিগারেট শেষ হওয়া মাত্রই তিনি অনুভব করলেন পেছন থেকে কেমন যেন ফিস ফিস শব্দ এবং একটা কান্নার আওয়াজ। তিনি ভাবলেন এটা হয়তো তার মনের ভুল। তারপর তিনি অনুভব করলেন গাড়ির ইঞ্জিন থেকে কেমন এক অদ্ভুত শব্দ আসছে, যেমনটা হয় অনেক বেশি ওজনের কোনো বস্তু বহন করলে। তিনি অনেক ঘাবড়ে গেলেন। তারপর তিনি ওই ফিস ফিস শব্দটা আরো জোরে জোরে শুনতে পেলেন, আর তার গাড়ির ওপর থেকে অনেক জোরালো শব্দে ঠক 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 করে আওয়াজ আসছিল। একটা বড় হাতুড়ি দিয়ে লোহার কংক্রিটে 6-7 জন মিলে আঘাত করলে যেমন শব্দ হয়, ঠিক তেমন আওয়াজ। ওপরে কি হচ্ছে তা দেখার জন্য তিনি তার ডান হাত লুকিং গ্লাসটায় লাগিয়ে সুইচটা চেপে ওপরের দিকে ঘোরালেন। তিনি দেখলেন ওপরে কয়েকটা কালো রঙের লম্বা লম্বা জন্তু, আবার অনেক লম্বা মানুষের মতো আকৃতির প্রাণীরা কুড়ালের মতো চোখা একটা বস্তু দিয়ে গাড়ির ছাদে আঘাত করছে। এটা দেখে তিনি প্রচন্ড পরিমাণে ঘামতে লাগলেন। তিনি গাড়ির স্পিড বাড়িয়ে দিলেন, তাও যেন পথ শেষ হচ্ছে না। হঠাৎ রাশেদুল ভাই তার গাড়ির হেডলাইটের আলোতে লক্ষ্য করলেন তার গাড়ির সামনে রাস্তার মাঝখানে লম্বা সাদা কাপড় পরা বিভৎস চেহারার একটা মেয়ে দাঁড়িয়ে তাকে ইশারা করে গাড়ি থামাতে বলছে। মেয়েটার চোখ ছিল সম্পূর্ণ ধপধপে সাদা রঙের এবং কাপড়ের আঁচল রাস্তার পাশে এক জঙ্গলের ভেতর ঢুকে গেছে। মেয়েটির কাছে গাড়ি নিয়ে যাওয়া মাত্র মেয়েটি রাশেদুল ভাইকে বলছে, আমাকে নিয়ে যা, দাঁড়া, আমার খুব বিপদ। হ্যালো রিসেলার, আশা করি সকলে খুবই ভালো আছো। চলে আসলাম ভূত এফএমের আরো একটি ভয়ঙ্কর ইমেল এপিসোড নিয়ে। আশা করি এই গল্পটা পুরো শুনলে তোমাদের কাছে অনেক ভালো লাগবে, বিশেষ করে যারা ভৌতিক গল্পগুলো পছন্দ করো। কারণ আমি হাজার হাজার ইমেল এপিসোড থেকে বাছাই করে তোমাদের জন্য বেশ কিছু ভয়ঙ্কর এবং ভৌতিক ইমেল এপিসোড নিয়ে চলে এসেছি। তাই যারা এখনো এই ভিডিওতে লাইক দাও, এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো আর বেশি কথা বলবো না, মূল গল্পে চলে যাই। চিন্তা করলেন আজ তার সাথে খারাপ কিছু একটা ঘটতে চলেছে। তিনি গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিলেন এবং মেয়েটার সাইড থেকে ক্রস করে চলে গেলেন। তারপর তার কাছে সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল। সেই ফিস ফিস শব্দ আর গাড়ির ওপরে থাকা আওয়াজ তিনি আর পাচ্ছিলেন না। এমনভাবে কিছু পথ যাওয়ার পর হঠাৎ তিনি আবার সেই ফিস ফিস শব্দ শুনতে পান। তবে এবার তিনি অনুভব করলেন সেই ফিস ফিস শব্দের সাথে একটা আরেকটা ফিসফিস শব্দ, ঠিক যেমনটা হয় একজন যদি অপরজনের সাথে কথা বলে।
তারপর রাশিদুল ভাই একটু সাহস করে গাড়ির ভেতরে থাকা মিরর গ্লাসের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করলেন। তারপর তিনি তা দেখলেন। তা দেখার জন্য তিনি একদমই প্রস্তুত ছিলেন না। গ্লাসের দিকে তাকানো মাত্রই তিনি দেখতে পেলেন লাশটার ট্রলির ওপর বসে আছে। শুধু তাই নয়, লাশের পাশে আরো কয়েকজন লোক বসে আছে, যাকে কিনা তিনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। তারা দুজনই এরকম ফিস ফিস শব্দে একে অন্যজনের সাথে কথা বলছে। তাদের দুজনের ঘাড়ের ওপর মাথা ছিল বিচ্ছিন্ন, গলার ওপর থেকে টকবক করে রক্ত যেন উপচে পড়ছে, ঠিক যেমনটা হয় অনেক আগুনে তাপ দিয়ে পানি ফোটালে। এমন দৃশ্য দেখে রাশিদুল ভাই ঘামতে লাগলেন। তিনি কি করবেন বুঝতে না পেরে দোয়া দুরুদ পড়তে লাগলেন। হঠাৎ তিনি ফজরের আজান শুনতে পেলেন। সব কেমন নিস্তব্ধ হয়ে গেল। সেই মুহূর্তে তিনি তার গন্তব্যে পৌঁছে গেলেন। তারপর তিনি ওই গ্রামে লাশটা রেখে আসলেন। আর সেখান থেকে তিনি লোকমুখে জানতে পারলেন লোকটাকে নাকি তার বউ সম্পত্তির লোভে নিজের হাতে গলা কেটে হত্যা করেছিল। তার বউ সড়ক দুর্ঘটনায় মারা যায়। এই ঘটনা এখানেই শেষ হতে পারত, কিন্তু তিনি পরের দিন যখন ঘুমালেন, হঠাৎ স্বপ্নের মধ্যে তিনি দেখতে পেলেন একটা সাদা কাপড় পরা মেয়ে তাকে ডাকছে, বলছে, তুই আমাকে রাস্তার মাঝখানে রেখে চলে গেলি কেন? আমি তোকে ছাড়ব না। এখনো রাশেদুল ভাই ওই মহিলাটাকে প্রায় স্বপ্নে দেখেন। মহিলাটি স্বপ্নে তাকে ভয় দেখায়। তিনি আজও এই ঘটনার কোনো ব্যাখ্যা পাননি। আসসালামু আলাইকুম, আমি আফনান আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি রক্তহীন করা অ্যাম্বুলেন্সের একটি ঘটনা। কথা না বাড়িয়ে আমি সরাসরি গল্পে চলে যাই। ঘটনাটির সময় ছিল 2009 সাল। যার সঙ্গে ঘটেছিল তার নাম হচ্ছে রফিক। উনি পেশা একজন অ্যাম্বুলেন্স চালক। উনি অ্যাম্বুলেন্সটা বেসিক্যালি দুটো মেডিকেল থেকে দুটো মেডিকেলের রোগী বা লাশ উনি আনা নেওয়া করেন। একটি হচ্ছে মিডফোর্ড হসপিটাল আর একটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ। উনি সাধারণত ঢাকা মেডিকেল কলেজের এদিকে বেশি থাকেন, কারণ এখানে দেখা যাচ্ছে যে রোগীর পরিমাণ বেশি, ওনার ট্রিপটাও বেশি পাওয়া যায়। এই জন্য উনি সাধারণত ঢাকা মেডিকেল কলেজের এই সাইডটাতেই ওনার আনাগোনাটা বেশি। যেদিন ঘটনাটি ঘটে ওই তারিখটা ছিল হচ্ছে মঙ্গলবার এবং সময়টা ছিল আগস্ট মাস। তো এমন একটি সময়ে, ওই সময় প্রচন্ড গরম ছিল, গরমকাল বেশ, কারণ আগস্টে তো আমাদের এখানে বেশ বাংলাদেশে কিন্তু বেশ গরম থাকে। ওই সময়ে রাত বাজে প্রায়, ওনার ভাষ্য অনুযায়ী রাত বাজে তখন প্রায় 11টা। ওনার পরিচিত একজন ব্যক্তি, যিনি ওই হসপিটালের 4র্থ শ্রেণীর একজন কর্মচারী, সাধারণত তাদের মাধ্যম দিয়ে ওনারা ট্রিপগুলো পেয়ে থাকেন। সেই ব্যক্তিটি এসে তাকে জানায় যে আরিচার ঘাট যেটি রয়েছে, এই ঘাটের পাশে একটি গ্রাম রয়েছে, সেই গ্রামে একটি লাশ পৌঁছে দিতে হবে। এখন তিনি জিজ্ঞেস করেন যে লাশের কি হয়েছিল, কিভাবে মারা গেল। তখন তারা বলে যে উনি এমনিতেই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। তো এই কথা বলার পর উনি রাজি হয়ে যান এবং সাধারণত যে ভাড়া ওনারা ঠিক করেন অ্যাম্বুলেন্স চালকরা, দেখা যাচ্ছে ভাড়ার একটি অংশ যিনি এই ট্রিপটা এনে দেন তাকে দিতে হয়। তো ঠিক হলো যে তখন 7,000 টাকায় আরিচায় পৌঁছে দেবেন। ওই সময় কিন্তু 7,000 টাকা অনেক, আরিচা অনুযায়ী, যেহেতু নদী পার হতে হচ্ছে না, ফেরির খরচটা লাগছে না, সেই অনুযায়ী 7,000 টাকা কিন্তু ওনার জন্য বেশ ভালো অ্যামাউন্টের একটি টাকা। উনি রাজি হয়ে যান এবং 4র্থ শ্রেণীর কর্মচারীকে উনি 2,000 টাকা দেন এবং 5,000 টাকা উনি ওনার কাছে রাখেন। এরকম একটা শর্ত হয় আর কি। এবং
ট্রিপ শুরু করার আগেই ফুল টাকাটা পেইড করে নিতে হয়। সাধারণত ওইখানে নাকি এইভাবেই সিস্টেমে এই ট্রিপগুলো অ্যাম্বুলেন্সের যারা চালক তারা এরকম মানে এই কাজটা করে থাকেন। কারণ অনেক সময় দেখা যায় লাশ নিয়ে বাসায় নামানোর পরেই সবাই লাশ নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যান, অ্যাম্বুলেন্সের কথা আর মনে থাকে না, চালকের কথা মনে থাকে না। এই জন্য ওঠার আগেই সাধারণত এই টাকাটা ওনারা পারতপক্ষে মানে নিয়ে নেওয়ার চেষ্টা করেন। যখন লাশটি নিয়ে আসা হয়, লাশের সাথে 4 জন লোক ছিল, 3 জন পুরুষ এবং 1 জন মহিলা। গাড়িতে ওঠার পরপরই স্বাভাবিকভাবেই রফিক সাহেব উনি টাকা দাবি করেন এবং ওনারা কোনো ধরনের কোনো উচ্চপাচ্য ছাড়াই টাকাটা দিয়েও দেন। গাড়ি চলতে থাকে। রাত তখন প্রায় 1টা বাজে। রাত 1টার মধ্যে ওনারা মানিকগঞ্জ প্রায় পার হয়ে যাবেন এমন একটি সময়। তো হঠাৎ করে উথুলি নামক একটি জায়গা রয়েছে। এই উথুলি জায়গা থেকে সামান্য একটু পার হলেই হাতের বাম দিক দিয়ে পাটুরিয়া ঘাটের দিকে রাস্তা চলে গিয়েছে এবং সোজা রাস্তাটা চলে গেছে হচ্ছে আরিচা ঘাটের দিকে। এখন যেহেতু আরিচা ঘাট দিয়ে ওইভাবে ফেরি পার হয় না, এখন পাটুরিয়া ঘাট দিয়েই হয়। এই জন্য আরিচা ঘাটগামী ওই রাস্তাতে সাধারণত যানবাহন খুব কম চলাচল করে। দিনের বেলাতেও কম চলাচল করে, রাতের বেলা তো কোনো কথাই নেই। যখন উথুলি নামক ওই জায়গাটাতে উনি আসছেন গাড়ি নিয়ে, হঠাৎ করে গাড়িতে একটি ঝাঁকুনি দেয়। সাধারণত ব্রেক করা ছাড়া যদি কোনো একটি গাড়ি স্পিড ব্রেকার পার হয়, ঠিক যেভাবে ঝাঁকি লাগে অমন একটি ঝাঁকি লাগে, একটি ঝাঁকি অনুভূত হয় গাড়িতে। তখন ঝাঁকি খেয়ে সাধারণত দেখা যাচ্ছে যে গাড়ির যাত্রীরা একটু কথা বলে ওঠেন যে এই আসতে চালাও। তখন রফিক সাহেব দেখলেন যে না, ওনারা কোনো কথা বললেন না। এবং রফিক সাহেব একটা বিষয়টা খেয়াল করলেন যে যখন উনি তো এর আগেও এখানে আসছেন, ঠিক যে জায়গাটাতে গাড়িতে ঝাঁকি লেগেছে এখানে কোনো স্পিড ব্রেকার ছিল না, কোনো উঁচু জায়গা ছিল না, তাহলে হঠাৎ করে ঝাঁকি লাগলো কেন? উনি চিন্তা করেন হয়তো বা চাকার নিচে কোনো ইট বা শক্ত কিছু পড়েছিল, এই জন্য ঝাঁকি লেগেছে, উনি খেয়াল করতে পারেননি। উনি আর 7-5 ভাবেননি, উনি সোজা চলে যাচ্ছেন। তো উনি যখন আরিচার রাস্তা দিয়ে ঢোকেন, এই জায়গাটা কিন্তু খুবই নীরব। যারা ওই রাস্তায় কখনো চলাচল করেছেন, এমনকি দিনের বেলা তো তারা কিন্তু আপনারা জানেন যে রাস্তার 2 ধারে এখনো পর্যন্ত তেমন কোনো মানব বসতিই নাই, দীর্ঘ পথ কোনো মানব বসতি নেই। একদম ঘাটের কাছাকাছি গিয়ে গ্রাম রয়েছে, কিন্তু তার আগ পর্যন্ত রাস্তার 2 ধারে ওইভাবে কোনো আপনারা বসতি দেখতে পাবেন না। এখনো তো সামান্য কিছু হয়েছে, আগে তো সেটাও ছিল না। উনি যখন যাচ্ছেন প্রায় 1 কিলোমিটার পার হওয়ার পর হঠাৎ করে একজন পুরুষ যাত্রী, যিনি ওই লাশের সাথে ছিলেন, তার আত্মীয়, উনি বললেন যে এই ড্রাইভার গাড়ি থামাও। তখন রফিক সাহেব গাড়িটা থামিয়ে দেন। উনি ভাবেন এখানে হয়তোবা তাদের বাড়ি, এখানে হয়তোবা নামবে তারা। ওই ব্যক্তি রফিক সাহেবকে বলেন আমরা লাশ নিয়ে এখানেই নামবো। রফিক সাহেব স্বাভাবিকভাবে গাড়ি থেকে নামেন, পেছনের যে ব্যাক ডালাটা আছে সেটা খুলে দেন এবং স্ট্রেচারে করে লাশটা নামান। নামানোর পরে রফিক সাহেব অবাক হয়ে দেখেন যে আশেপাশে কোনো ঘর বাড়ি নাই। তখন জিজ্ঞেস করলেন যে আপনাদের বাড়ি কোথায়? এখানে তো আশেপাশে ঘর বাড়ি দেখছি না, আপনার লাশ নিয়ে যাবেন কিভাবে? আপনাদের কোনো আত্মীয় স্বজন তো এখানে দেখছি না। তখন ওনাদের মধ্যে একজন বলেন যে সে চিন্তা তোমাকে করতে হবে না, সেটা আমরা দেখব, তুমি চলে যাও। যেহেতু উনি আগের থেকেই টাকা পেয়ে গিয়েছিলেন, সুতরাং তার কোনো উচ্চবাচ্য ছিল না, এই জন্য উনি ওইখানে গাড়ি ঘুরিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। উনি যখন রওনা করছিলেন, রওনা করতে করতে ঠিক উথুলি যে স্ট্যান্ডটা, বাস স্ট্যান্ড যেটা আছে, সেখানে আসার পরে দেখলেন যে 4 জন লোক হাত ইশারা করে তাকে থামতে বলছে। উনি অবাক হয়ে দেখলেন যে এই 4 জন লোক তো সেই 4 জন লোক যাদেরকে উনি এই মাত্রই নামিয়ে দিয়ে এসেছেন, এবং তাদের সাথে একটি লাশও রয়েছে। উনি খুব অবাক হন। উনি গাড়ি থামান, উনি জিজ্ঞেস করেন কি ব্যাপার, আপনারা এখানে? আপনাদেরকে না একটু আগেই নামিয়ে দিয়ে আসলাম। তখন ওনারা বলেন কি বলছেন আপনি? আপনি তো উথুলিতে আমাদেরকে নামিয়ে দিলেন, জোর করে আমাদেরকে নামিয়ে দিয়ে
আপনি সোজা চলে গেলেন, এখন আবার ঘুরে আসছেন, আমরা এখন এই লাশটা কিভাবে নিয়ে যাব? রফিক সাহেব যতটুকু না অবাক হন, তার থেকে বেশি বিরক্ত হন যে আমি মাত্র নামিয়ে দিয়ে আসলাম তাদেরকে, অথচ ঘুরে আসার পরে তারা এখানে কিভাবে আসলো, আর এখন এসে বলছে আমি নাকি উথুলি বাস স্ট্যান্ডে তাদেরকে নামিয়ে দিয়েছি। যাই হোক, যেহেতু এটা একটা অবাক করার মতো বিষয় ছিল, উনি কিছুতেই মিলাতে পারছিলেন না যে একটু আগেই তো উনি নামিয়ে দিয়ে আসছেন, হঠাৎ করে এই ধরনের ঘটনা কেন ঘটলো। তো উনি 7-5 না ভেবে বলেন যে আচ্ছা ঠিক আছে, ওঠেন, গাড়িতে ওঠেন, আমি আবার আপনাদেরকে নামিয়ে দিয়ে আসছি। তখন উনি আবার ওই লাশ সহ ওই যাত্রীদেরকে গাড়িতে তোলেন, তুলে আবার গাড়ি চলা শুরু করে। চলতে 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 হঠাৎ একটি জায়গায় উনি চলে আসেন, সেই জায়গাটি যেই জায়গাটিতে একটু আগেই 4 জন ব্যক্তি সমেত লাশ নামিয়ে দিয়েছিলেন, এবং উনি দেখছেন যে এই 4 জন ব্যক্তি হাত ইশারা করে তাকে থামতে বলছে। উনি এবার ভয় পেয়ে যান যে কি ব্যাপার, তাহলে আমার গাড়িতে কে বসা? পিছন দিকে তাকিয়ে দেখেন গাড়িতে কেউ নেই। উনি প্রচন্ড ভয় পান, তারপরও গাড়ি থামান, যেহেতু এই জায়গাটাতেই উনি নামিয়ে দিয়ে গেছিলেন তাদেরকে। উনি জিজ্ঞেস করেন কি ব্যাপার, কি হয়েছে? তখন ওদের মধ্যে থেকে একজন বলেন যে আপনি আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে চলে গেলেন কেন? আমরা কি এখানে নামবো? এখানে নিয়ে আমরা লাশ নিয়ে কোথায় যাব? আমরা তো আরিচার পাশে যে গ্রামটি রয়েছে সেখানে যাব। রফিক সাহেব এবারও অবাক হন এবং বিরক্তও হন। তখন উনি বলেন যে আপনারাই বললেন যে এখানে নামিয়ে দিতে, আমি নামিয়ে দিলাম, আবার আমি ঘুরে চলে গেলাম, আবার আপনাদেরকে আরিচা থেকে এখানে নিয়ে আসলাম, এটা কি হচ্ছে? তখন তারা বলে কি ব্যাপার, আপনি আরিচায় আমাদেরকে পাবেন কোথায়? আমরা তো এখানে দাঁড়িয়ে আছি, আপনি তো আমাদেরকে জোর করে এখানে নামিয়ে দিয়ে গেলেন। তখন উনি বলেন আমি আপনাদেরকে জোর করে কিভাবে নামাবো? লাশ সহকে কেউ জোর করে কাউকে নামায়? এভাবে ওনাদের সাথে তর্কাতর্কি হয়। যাই হোক, এক পর্যায়ে রফিক সাহেব বলেন আচ্ছা ঠিক আছে ওঠেন, আপনারা কোথায় যাবেন আমি নামিয়ে দিচ্ছি। কিন্তু ওনার মনের মধ্যে কিছুতেই যে খচখচানি হচ্ছিল সেটা যাচ্ছিল না, যে এখানে আমি প্রথমে নামালাম, আবার চলে যাওয়ার পর উথুলি বাস স্ট্যান্ডে তাদের সাথে দেখা, তারা বললো তারা নাকি উথুলি বাস স্ট্যান্ডে তাদেরকে নাকি আমি নামিয়ে দিয়েছি, আবার তাদেরকে উঠিয়ে আনার পর এইখানে আবার তাদেরকে দেখছি, অথচ গাড়ির মধ্যে থেকে তাদের কাউকে দেখছি না। তাহলে তারা কোথায় গেল বা কি হচ্ছে আমার সাথে? উনি মনে মনে খুব ভয় পাচ্ছিলেন, কিন্তু যেহেতু উনি প্রায় 45 বছর বয়স ওনার ছিল রফিক সাহেবের, এবং মোটামুটি 20-22 বছর থেকেই উনি এই অ্যাম্বুলেন্স চালান। অনেক ঘটনা, ছোটখাটো ঘটনা এই অ্যাম্বুলেন্স চালাতে গিয়ে রাস্তাঘাটে ওনার সাথে ঘটেছে, একদম টুকিটাকি সেই জিনিসগুলো, কিন্তু এই ধরনের অদ্ভুত বিষয় ওনার সাথে কিন্তু কখনো ঘটেনি। উনি গাড়ি চালাচ্ছিলেন, প্রায় 1.5 কিলোমিটার যাওয়ার পর হঠাৎ একজন বলেন যে একটু গাড়িটা থামান। তখন রফিক সাহেব বলেন যে এখানে কি আপনারা নামবেন? বলে না, এখানে নামবো না, আমাদের একটি কাজ আছে। এই কথা বলে একজন নামেন, অন্যরা গাড়িতে থাকেন। এখন রফিক সাহেবের ওনার একটু প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন ছিল, তো উনি মাত্র কয়েক মিনিটের সময় নিয়ে উনি আবার গাড়ির কাছে ফিরে আসেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, গাড়িতে একজন মানুষও নাই, একজন মানুষও নাই। কোথায় গেল তারা? কিন্তু গাড়ির মধ্যে লাশ কিন্তু রয়েছে। রফিক সাহেব চিন্তা করছেন যে মাঝে মাঝে কিন্তু এরকম লাশ দিয়ে ধোকা দিয়ে অনেক সময় গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটে, ওনার সাথে সেই ধরনের ঘটনা ঘটছে না তো? তখন উনি চিন্তা করেন আসলে এই লোকটি মারা গেছে কিনা একটু চেক করে দেখি, এবং রফিক সাহেব সাহস করে গাড়ির ব্যাক ডালাটা খুলে লাশের হাতের পালস চেক করে দেখেন আসলে সত্যিই মারা গেছে, এবং লাশের উপরের কাপড়টা সরিয়ে দেখেন যে সেটা একটা পুরুষ মানুষের লাশ,
বয়স 70 বা 80 হবে, এমন বয়স। তো দেখে মনে হচ্ছিল উনি স্বাভাবিকভাবেই মারা গেছেন। তখন উনি চিন্তা করলেন যে আসলেই তো এটা লাশ, এখানে লাশ দিয়ে ধোকা দেওয়ার তো কিছু নাই, কিন্তু লোকগুলো কোথায় গেল? উনি অনেক ডাকাডাকি করার পরেও কোনো লোককে দেখতে পেলেন না। ওদিকে উনি খেয়াল করছিলেন যে আরিচা ঘাট খুব বেশি দূরে নয়। তখন উনি চিন্তা করলেন যে যেহেতু কাউকে পাওয়া যাচ্ছে না, তাহলে আমি গাড়িটি চালিয়ে আরিচা ঘাটের কাছে চলে যাই। ওখানে গেলে হয়তো বা কোনো মানুষ পাবো, তাদের কাছে জিজ্ঞেস করলেই এই লোককে দেখালে বলে দিতে পারবেন যে উনি কোন বাড়ির বা কোন গ্রামের, হয়তো অনেকেই চিনবেন তাকে। এই চিন্তা করে উনি গাড়ি স্টার্ট দিলেন। গাড়ি স্টার্ট দেওয়ার পর উনি আরিচা ঘাটের কাছে চলে আসেন এবং দেখেন ওখানে বেশ দু একজন লোক, বিশেষ করে ওই যারা বাজারের যে পাহারাদার বা চৌকিদার, তারা সেখানে আছে। তখন গাড়ি থামিয়ে তাদের একজনকে ডাকলেন। ডাকার পরে বললেন যে আচ্ছা, আপনি কি বলতে পারবেন এই যে ভিতরে আমার গাড়ির মধ্যে যে লাশ রয়েছে, এটি আপনাদের এলাকার কার লাশ? তখন দুইজন চৌকিদার খুব অবাক হয়ে রফিক সাহেবের দিকে তাকান, বলে যে লাশ কোথায়? লাশ? তখন এই যে আমার গাড়িতে। আপনার গাড়িতে তো কোনো লাশ দেখছি না। সত্যি রফিক সাহেব পিছন দিকে তাকিয়ে দেখেন গাড়িতে কোনো লাশ নেই। রফিক সাহেব মারাত্মক ভয় পেয়ে যান। ভয় পাওয়ার পরে ওই চৌকিদারকে সবকিছু খুলে বলেন যে এই ঘটনা ওনার সঙ্গে ঘটেছে। তখন চৌকিদার বলেন যে আমরা তো এই গ্রামের খুবই পুরাতন বাসিন্দা, এখানে এমন কোন লোক মারা গিয়েছে বলে তো আমরা জানি না। একথা শুনে রফিক সাহেব চিন্তা করেন হয়তো বা ওনারা জানেন না, এটা হতেই পারে। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছিল, এগুলো আসলে কেন ওনার সাথে ঘটছিল উনি কিছুতেই বুঝতে পারছিলেন না, কোনো হিসাব মিলাতে পারছিলেন না। উনি ওই দিন আর গাড়ি নিয়ে ঢাকায় যেতে পারেননি। উনি মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে পড়েন এবং ওনার ওই বিপর্যস্ততা দেখে আরিচা ঘাটের দুইজন চৌকিদার, তারা তাকে গাড়িটা পার্কিং করার ব্যবস্থা করে এবং রেস্ট নেওয়ার জন্য তাদের যে বিশ্রামের যে জায়গাটা আছে সেটা ছেড়ে দেয়, বলে যে আপনি এখানে বিশ্রাম করেন। এবং বিশ্রাম করার পর সকালবেলা যখন উনি ওঠেন রফিক সাহেব, তখন আশেপাশে অনেক লোক আসে। সবাই কৌতূহল হয়ে তাকে প্রশ্ন করতে থাকেন যে আসলে কি ঘটনা ঘটেছিল। উনি আবারও সেটা খুলে বলেন। তখন একজন লোক বলেন যে হ্যাঁ, আমাদের পাশের গ্রামে একজন মুরব্বী মারা গিয়েছে, কিন্তু সে যতটুকু জানে যে রাত প্রায় 3টার দিকে তার জানাজা হয়েছে এবং জানাজা করার পর তাকে কবরস্থও করা হয়েছে এবং তাকে নাকি একটি মাইক্রোবাসে করেই নিয়ে আসা হয়েছিল। উনি খুব অবাক হন যে আসলে আমি তাহলে কার লাশ নিয়ে আসলাম। তখন উনি বলেন যে আসলে এই লাশের বাড়িটি কোথায় আমাকে দেখাতে পারবেন? তখন একজন লোক ওই বাড়িতে নিয়ে যায় তাকে। বাড়িতে নিয়ে যাওয়ার পর উনি লক্ষ্য করেন যে যে চারজন লোককে উনি নিয়ে এসেছিলেন, সেই 4 জন লোক ওই বাড়িরই আত্মীয় স্বজন, কিন্তু এই 4 জন লোক ওই ড্রাইভারকে চিনতে পারছে না কিছুতেই। তখন ড্রাইভার বললেন, বিশেষ করে রফিক সাহেব, যে আমি তো আপনাদেরকে কালকেই নিয়ে আসলাম, লাশের সাথে নিয়ে আসলাম, এই ঘটনা ঘটলো। তখন ওরা বললেন না তো, আমরা তো আপনার গাড়িতে আসিনি, আপনার মাইক্রোবাসের কালার হচ্ছে কালো, আর আমরা যেই মাইক্রোবাসে এসেছিলাম সেটার রং সাদা, আমরা তো আপনার গাড়িতে আসিনি। তখন রফিক সাহেব চিন্তা করলেন যে তাহলে এই যে ওনাদের কাছ থেকে যে টাকাটা পেয়েছিল, সে টাকাটা তখন ওনার পকেটে। তখন এই যে আপনারাই তো আমাকে টাকা দিয়েছেন। বলে না তো, আমরা তো কোনো টাকা দেইনি আপনাকে। এবার আর রফিক সাহেব উনি ওনার সেন্সটা ধরে রাখতে পারেন না, উনি ওখানে আবার সেন্সলেস হয়ে পড়ে যান। ঘন্টাখানেক পর যখন ওনার জ্ঞান ফেরে, তখন রফিক সাহেব ওনার বাড়িতে ফোন করেন। ওনার বাড়ির থেকে লোক আসার পর সেই ব্যক্তি গাড়ি ড্রাইভ করে রফিক সাহেবকে ঢাকাতে নিয়ে যান।
এবং এই ঘটনার পরে দীর্ঘদিন উনি অ্যাম্বুলেন্স চালাননি। পরে মানসিকভাবে সুস্থ হওয়ার পর আবার উনি অ্যাম্বুলেন্স চালান। উনি কিন্তু এখনো অ্যাম্বুলেন্স চালান। উনি এখনো ঢাকা মেডিকেল, মিটফোর্ড বা সোহরাওয়ার্দী এখানকার রোগী বা লাশ উনি আনা নেওয়া করেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। আমি বর্তমান সিঙ্গাপুর থেকে বলতেছি এবং আমার দেশের বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়াতে। রাসেল ভাই, ঘটনাটি ঘটে এরকম, আমার ওই ফ্রেন্ডের দাদারা ছিলেন 2 ভাই। তো আমার ওই ফ্রেন্ডের দাদা কোনো এক সময় মানে ওই 2 ভাইয়ের মধ্যে মানে সম্পত্তি ভাগাভাগি হয়ে আলাদা হয়ে যায়। তো আমার এই ফ্রেন্ডের দাদা ছিলেন একটু অ্যাবনর্মাল টাইপের। তো আমার ওই ফ্রেন্ডের দাদার যে ভাই ছিলেন তিনি মানে চালাকি মতো করে তার সমস্ত সম্পত্তির মানে বেশিরভাগটাই তার অংশে নিয়ে মানে আমার এই ফ্রেন্ডের দাদাকে মানে একবারে মানে অল্প কিছু পরিমাণ মানে ভাগ দিয়ে আলাদা পৃথক করে দেওয়া হয়। তো এমন অবস্থা তাদের সংসারে একটি টান পড়ে যায় আর কি। তো এর মধ্যে আমার ওই ফ্রেন্ডের বাবা ছিলেন একজন কৃষিকাজ করে। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ঘটনায়। নাম মুকসেদ হাসান, বাসা নেত্রকোনা 7 পাই, ময়মনসিংহ বিভাগ। ঘটনাটা নেত্রকোনা মোহনগঞ্জ হাওর অঞ্চলের। ঘটনাটা প্রায় 70 বছর আগের আমার নিকট একজন আত্মীয় তার কাছ থেকে শোনা। আমি তার ভাষাতেই ঘটনাটি বলছি। আমার বয়স তখন 22 বছর। আমার বাবা খুবই অসুস্থ, ওনার ডায়রিয়া হয়েছিল। গ্রামের এক কবিরাজকে দেখিয়েছি এবং কবিরাজ বললেন যত তাড়াতাড়ি পারেন হাসপাতালে নিয়ে যান, কারণ তখনকার দিনে গ্রামের দিকে কোনো ভালো ডাক্তার ছিল না, আর শহর 25 কিলোমিটার দূরে। শহরে যেতে হবে নৌকায় করে। যোগাযোগের একমাত্র উপায় ছিল নদীপথ, হাওর অঞ্চল বলে কথা। বাবাকে নিয়ে যখন রওনা করি তখন বেলা 12টা বাজে। প্রথমে আঁকা বাঁকা ছোট খাল পেরিয়ে বড় নদী এবং তার পারে শহর। শহরে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। রাত 9টার দিকে আমার বাবা মারা যায়। বাবার লাশটা নিয়ে আমি আবার বাড়ির দিকে রওনা দিই। বড় নদীটা যখন পার করে খালের দিকে নৌকা ঢুকাই তখন দেখতে পাই নৌকা আর চলছে না, কাঁটায় আটকে গেছে। তখন ভাটা চলছে, জোয়ার আসবে রাত 12টার দিকে। তখন অনেক সময় বাকি। আকাশে তেমন জ্যোৎস্নার আলো ছিল না। চারিদিকে জনমানব শূন্য একটি স্থানে এসে নৌকাটার চলছে না। খালটার বাম পাশে একটু দূরে একটা পরিত্যক্ত শ্মশান, আর ডান পাশে গভীর জঙ্গল। জঙ্গলের পাশেই রয়েছে বিশাল এক বটগাছ, প্রায় দানবের মতো দাঁড়িয়ে। বটগাছের ডালে কিছু বাদুড় ঝুলে আছে। এতটাই নির্জন জায়গা যে কোনো শব্দ হলেই বুকের ভেতর কেমন যেন করে ওঠে। ভয়ে বাবার লাশটা স্পর্শ করে বাবার পাশেই বসে থাকি। শুধু অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। একটা চাদর দিয়ে বাবার লাশটা ঢেকে দিয়েছি। যত রাত বাড়ছে ভয় তত তীব্র হতে থাকে। মনে হয় জঙ্গল থেকে কিছু একটা বেরিয়ে এসে আমাকে ধরবে। হঠাৎ নৌকাটা কেমন যেন একটু দুলে উঠল। মনে হলো আমার মৃত বাবা নড়ে উঠল। বাবার ঠান্ডা শরীর থেকে হাতটাকে সরিয়ে নেই। দোয়া যতটুকু পারি সবই পড়তে চেষ্টা করি, কিন্তু ভয়ে ঠিকমতো মুখ দিয়ে দোয়া বের হচ্ছিল না। ইচ্ছা করছিল চিৎকার করে বাঁচাও বাঁচাও বলে, কিন্তু আমি জানি আমার এই চিৎকারে কেউ আসবে না, কারো কানে শব্দ পৌঁছাবে না। না পারছি এখান থেকে যেতে, না পারছি থাকতে। নিজের মৃত বাবাকেও ভয় করছে। আনুমানিক রাত 10টার দিকে একটা ছায়া দেখতে পেলাম। জঙ্গলের দিক থেকে বটগাছের আড়াল থেকে বেরিয়ে আমাদের নৌকার কাছে আসলো এবং আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কি ওইদিকে যাবে? লোকটি একটা চাদর গায়ে জড়িয়ে আছে, মুখটা চাদরে ঢাকা। লোকটি যেদিকে ইশারা করে দেখালো আমি আসলে ওইদিকেই যাচ্ছি। লোকটিকে বললাম, জোয়ার আসলে যাব। লোকটি নৌকায় উঠল এবং বাবার কাছে বসলো, কিন্তু বাবার সম্পর্কে সে কিচ্ছু জিজ্ঞেস করলো না। এক দৃষ্টিতে বাবার লাশটার দিকে চেয়েছিল। লোকটার মুখটা আমি তখনও ভালোভাবে দেখতে পাইনি এবং এই গহীন জঙ্গলে এত রাতে তার আগমনের কারণটা পর্যন্ত জানতে ইচ্ছে করলো না। উনি আসাতে ভয়টা কিছুটা কমে গেছে। রাত 12টার দিকে জোয়ার আসলে আমি নৌকা চালাতে শুরু করি। সে অচেনা লোকটাও নৌকায় বসে আছে, কিন্তু কোনো কথা বলছে না। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কোন দিকে যাবেন? উনি বলছেন, তুমি যাও, সময় হলে আমি নেমে যাব। এই কথা শুনে তখন আমি আর কিছু বললাম না।
নৌকা চালাতে থাকলাম। নৌকা যত সামনের দিকে যাচ্ছে ততই একটা গন্ধ নাকে এসে লাগছে। ধীরে ধীরে গন্ধের তীব্রতা বাড়তে থাকে। কিছু কচুরিপানা, কলা গাছ ও মরা একটা গরুর ফুলে থাকা দেহ একসাথে জটলা করে এমনভাবে নৌকার সাথে আটকে গেছে যে আমি অনেক চেষ্টা করেও নৌকাটাকে কিছুতেই সামনে নিতে পারছি না। বাধ্য হয়ে আমি নৌকা থেকে পানিতে নেমে সেইগুলোকে নৌকার সামনে থেকে একটু দূরে সরিয়ে দিয়ে 2 মিনিট পর নৌকার কাছে আসি। তখন যা দেখলাম, বুকের ভেতর কেমন যেন করে উঠল। দেখি লোকটা বাবার কাছে বসে বাবাকে খাচ্ছে। তখনই আমি কোনো উপায় না দেখে বৈঠা হাতে নিয়ে লোকটার মাথায় আঘাত করি। একবার না, একাধিকবার। লোকটা আমার দিকে যখন ঘুরে তাকায়, ঠিক গলার মাঝখানে বৈঠা দিয়ে আমি আবারও আঘাত করি। এতে লোকটা পানিতে পড়ে যায়। আমি জোরে জোরে দোয়া পড়তে থাকি এবং বৈঠা চালাতে থাকি। এভাবে কিছু দূর আসার পর আমি একটা ছায়া দেখতে পাই যার আকার প্রায় 20 ফুট। এটা দেখার পর আমার এমন অবস্থা হচ্ছিল যে না পারছি সামনের দিকে যেতে, না পারছি পেছনে ফিরতে। তখন কোনো উপায় না পেয়ে আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? কি চান আমার কাছে? তখন সেই বিশাল অবয়বটা আঙুল ইশারা করে বাবার লাশের দিকে দেখালো আর বলতে লাগলো সে লাশটা তাকে দিয়ে দিতে, না হলে আমিও মরব। আমি তখন সরাসরি বলে উঠলাম, যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ বাবার লাশ আমি কাউকে দেব না। এটা বলেই জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম আর সামনের দিকে এগোতে থাকলাম। আল্লাহর অশেষ রহমতে কিছু সময়ের জন্য অবয়বটা অদৃশ্য হয়ে গেল। আমিও তখন আল্লাহর নাম নিয়ে ডানে বামে না তাকিয়ে জোরে জোরে বৈঠা মারতে লাগলাম। এত শীতের মধ্যে আমার শরীরে ঘাম ঝরছে। আল্লাহর রহমতে আমাদের গ্রামের পাশাপাশি চলে আসছি। আর হয়তো বা 1 মিনিট সময় লাগবে বাড়িতে যেতে। কিন্তু তখনও জানা ছিল না সামনে আমার জন্য আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। হঠাৎ করে আমি নৌকায় বাবার লাশের দিকে লক্ষ্য করে দেখি বাবার লাশটা পানির দিকে কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু নৌকাতে আমি বা বাবার লাশ ছাড়া আর কেউ নেই। বুঝতে পারছি না কি হচ্ছে। এই দৃশ্য দেখে আমি পানিতে খুব জোরে জোরে বৈঠা দিয়ে আঘাত করতে থাকি এবং চিৎকার করতে থাকি। চাঁদের আলোতে লোকটার রক্তমাখা লোমশ হাতটা আমি একবারের জন্য দেখেছিলাম। আমার চিৎকার শুনে টর্চ লাইট নিয়ে আমার গ্রামের কয়েকজন মানুষ ছুটে আসেন। ওনারা নদীতে মাছ ধরছিলেন। তারপর ওনাদের সবকিছু খুলে বলি। সবকিছু শুনে তারা বাবার লাশটা দেখে। তখনও বাবার বুকে ছোপ ছোপ রক্তগুলো শুকায়নি। ওনারা সবকিছু বুঝতে পারলেন। সবাই মিলে আমাকে তাদের বাড়িতে নিয়ে আসেন। পরদিন বাবার লাশ কবর দেওয়া হয়। ঘটনাটা এখানে শেষ হলেই পারত, কিন্তু 10 দিন পর আমার সাথে শুরু হয় আর এক ঘটনা। সারাদিন শুধু নদীর দিকে তাকিয়ে থাকি। আমার পাশ দিয়ে কেউ গেলেও তাদের খারাপ ভাষায় গালাগালি করি। এটা দেখার পর মা চাচাদের কাছে গিয়ে সব বলেন। মায়ের কথা শুনে 2 চাচা আমার কাছে আসেন। তখন আমি বড় চাচাকে এমন জোরে আঘাত করি যে চাচা অজ্ঞান হয়ে যান। এটা দেখে মেজো চাচা চিল্লাচিল্লি করে অন্য লোকদের ডেকে নিয়ে আসেন। সেখানে থাকা সবাই মিলে রাত 10টার দিকে আমার ছোট চাচা এবং আরো 2 জন, তারা পাশের গ্রাম থেকে এসেছিল, একজন কবিরাজ নিয়ে আসেন। কবিরাজ আমাকে দেখে বলেন, আল্লাহ, এই ছেলেকে তো জিনে ভর করেছে। এই জিন আমার থেকে অনেক শক্তিশালী। এইটা বলে 2টা তাবিজ দিয়ে দেন এবং হাদিয়া হিসেবে 2000 টাকা নিয়ে যান। কবিরাজ চলে যাওয়ার 20 মিনিট পর তখন আমার হাত পা খাটের সাথে বাঁধা। কবিরাজ যখন আসছিল তখন আমি অজ্ঞান অবস্থায় ছিলাম। আমাকে অজ্ঞান অবস্থায় দেখে কবিরাজ এই কথাগুলো বলে গিয়েছিলেন। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি দেখলাম আমার হাত পা খাটের সাথে বাঁধা। সামনে দাঁড়িয়ে আছে 2 চাচা এবং আমার মা। তখন আমি মায়ের দিকে তাকিয়ে বলে উঠলাম, কিরে, কবিরাজকে নিয়ে আসছিলি কেন? ছেলেকে বাঁচাতে? এই কথা শুনে আমার চাচারা রীতিমতো ভয় পেয়ে গেল এবং ঘর থেকে বেরিয়ে গেল। আমাদের 2 গ্রাম পরে একজন বড় হুজুর ছিল। 2 চাচা মিলে সেই হুজুরের শরণাপন্ন হলেন। হুজুর সব বিস্তারিত শুনলেন। হুজুর বললেন, ঠিক আছে, আপনারা যান, কাল সকালে আমি আপনাদের বাড়িতে আসব। চাচারা যখন চলে আসবেন তখন হুজুর বললেন, আপনারা 2টা সরিষার তেলের বোতল, শুকনা মরিচ আর রসুন, মোমবাতি এবং 2টা আগরবাতি সংগ্রহ করে রাখবেন। হুজুরের কথা মতো চাচারা সবকিছু সংগ্রহ করলেন। কিন্তু হুজুরের সমস্যা থাকার কারণে সকালে আসতে পারেননি। আর সন্ধ্যা হয়ে যায়।
হুজুর এসে আমার ছোট চাচাকে বলেন ঘরের মাঝখানে একটি গোল বৃত্ত আঁকতে এবং জায়নামাজ পেছাতে। হুজুরের কথা মতো সবকিছু করা হয়। আমাকে জায়নামাজে বসানোর পর হুজুর সবাইকে বলেন একটু দূরে গিয়ে দাঁড়াতে। তারপর হুজুর বৃত্তের চারপাশে আগরবাতি জ্বালিয়ে দিলেন এবং মোমবাতি একটি ছোট ইটের মধ্যে রেখে জ্বালিয়ে দিলেন। আমি তখন জায়নামাজে বসে হুজুরকে বলছি, এগুলো কেন করছিস? তুই কি ভেবেছিস এগুলো করলেই সব ঠিক হয়ে যাবে? আমাদের বেশ কিছুক্ষণ তর্ক চলল। হুজুর কিছু মরিচের গুঁড়া একটা বড় বাটিতে নিয়ে তার মধ্যে সরিষার তেল মিলিয়ে কিছু পরিমাণ তেল বোতলে রেখে দিলেন, আর রসুনগুলো আমার মায়ের হাতে দিয়ে বললেন এইগুলো শিলপাটা দিয়ে ছেঁচে নিয়ে আসতে। তারপর হুজুর মনে মনে দোয়া পড়লেন, বাটিতে ফু দিলেন, বাটি থেকে তেল আর রসুন আমার কপালে লাগিয়ে তারপর কপাল ধরে রেখে কিছু একটা পড়তে থাকলেন। তখন হুজুরকে আমি অনেক কিছুই বলি। হুজুর তেলের ওপরে একটা মরিচ হাতে নিলেন এবং তিনি সেই গন্ধ আমাকে শুকতে বললেন। তখন হুজুর আমাকে বলে উঠলেন, এবার সত্যি সত্যি বল তুই কিভাবে আসলি, কেন আসলি? তখন আমি বাধ্য হয়ে, অর্থাৎ আমার ভেতরে থাকা জিন বাধ্য হয়ে সবকিছু বলে। আমি আমার ছেলের হত্যার প্রতিশোধ দিতে ধরেছি ওকে। তখন হুজুর বললেন, দেখ সেদিন কি হয়েছে না হয়েছে সেটা আমি জানি না, এই ছেলে যদি ভুল করেও থাকে তাকে ক্ষমা করে দিতে হবে। তুই চলে যা, নাহলে তোকে আমি বন্দি করব। একটা পর্যায়ে সে চলে যেতে রাজি হয়, তবে দুটো শর্তের বিনিময়ে। তখন হুজুর বললেন, ঠিক আছে বল। তখন জিন বলেন, খালের পাশে 2টা পাঠা আর 2টা খাসি রেখে আসতে হবে। কিন্তু হুজুর বলেন এরা গরিব মানুষ, এত কিছু কোথা থেকে পাবে? অনেক চাপাচাপির পর তারপরে তারা একটা পাঠাতে রাজি হয়। পরের দিন সন্ধ্যায় আমার চাচারা গিয়ে পাঠাটা বট গাছের নিচে রেখে আসেন। এটাই ছিল ঘটনা। ওই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত, যে রাতের কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। ঘটনা যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করছেন। আমি এরকম অনেক লাশ খাওয়ার ঘটনা পাই। আপনারা কি এরকম শুনেছেন কখনো? মানে আমি শুধুমাত্র ঘটনা পড়েছি, বাট সরাসরি কেউ আমাকে বলেছেন এরকম ঘটেনি। হ্যাঁ বলেছেন, স্টোরি বলতে এসে বলেছেন, বাট এরকম কোনো কিছু আমার জানা নেই। যদি আপনাদের জানা থাকে, আমি আজিমপুর সম্পর্কে শুনেছি, আরও বিভিন্ন জায়গা সম্পর্কে শুনেছি, তবে অনেক রহস্যময় ঘটনাই তো এই পৃথিবীতে ঘটে। যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। যদি ঘটনা ভালো লাগে শেয়ার করুন সবার সাথে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন। প্রিয় লিসনার্স, আমি জয়ন্ত দাস চলে আসলাম আরও একটি সত্য ঘটনা নিয়ে আপনাদের মাঝে। রাসেল ভাই, আপনার মনে আছে কিনা জানি না, 2016 থেকে 17 সালে কোনো একটি এপিসোডে বাগেরহাটের কাটাখালী রোড নিয়ে একটা ঘটনা ভূত এফএমে শেয়ার করেছিলেন। ঠিক মনে পড়ছে না কোন এপিসোড হবে এটা। সেই কাটাখালী রোডের আরও একটি ঘটনা আমি আজ ভূত.com শেয়ার করতে যাচ্ছি। আশা করছি ঘটনাটি ভালো লাগবে। প্রিয় লিসনারদের ভেতর যাদের বাসা খুলনায়, তারা হয়তো এই কবরস্থানটির সাথে পরিচিত আছেন। এই ঘটনাটি আমাকে শেয়ার করেছেন যার সাথে ঘটনাটি ঘটেছে তার ভাই রূপক। তিনি বর্তমানে যাত্রাপুর IFIC ব্যাংকে চাকরির সুবাদে আছে। তার বড় ভাইয়ের নাম সৌরভ। প্রিয় লিসনার্স, আর কথা না বাড়িয়ে ঘটনায় যাচ্ছি। রাসেল ভাই, আমি সৌরভ ভাইয়ের ভাষাতে এই ঘটনাটি উপস্থাপন করছি, লেখার চেষ্টা করছি। অনিচ্ছাকৃত ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বলছেন সৌরভ ভাই, শীতকালের মাঝরাতে বাইক নিয়ে রওনা হয়েছি রামপাল থেকে খুলনায় নিজের বাড়ির উদ্দেশ্যে। আমার মোটর বাইকটা ফাঁকা রাস্তায় প্রচণ্ড গতিতে ছুটে চলেছে। চোখ মুখের ওপর আছড়ে পড়ছে হিম শীতল বাতাসের ঝাপটা। ছুটন্ত বাইকে আমার কাছে শীতটা স্বাভাবিকের চেয়ে বেশি মনে হচ্ছে আমার পরনে থাকা লেদারের জ্যাকেট, জিন্সের প্যান্ট ভেদ করে ঠান্ডা বাতাস সূঁচের মতো গায়ে দিচ্ছে। আমার পায়ে জুতো, হাত মোজা, মাথা, কান, গলা একটা উলের মাফলার দিয়ে পেঁচানো বলে কিছুটা কম লাগছে বাতাস। তা না হলে বোধহয় ঠান্ডায় জমে যেতাম। রামপালের ফয়লা বাজার খালার বাসা থেকে নিজের বাড়ি ফিরছি, প্রায় 40 থেকে 45 কিলোমিটারের পথ। আমার খালার বোনের বিয়ে ছিল সেই দিন। সেই বিয়েতে অংশগ্রহণ করতেই আমি সেখানে যাই। কথা ছিল রাত 10টার মধ্যেই বিয়ের অনুষ্ঠান শেষ হবে। গ্রামের বিয়ে বলে কথা, রাত 10টার জায়গায় রাত 1টা বেজে যায়। অনেক রাত হয়ে গেছে দেখে খালা বলেছিল থেকে যেতে, আমি শুনিনি। অনেক লোকের ভিড়ে বিয়ে বাড়িতে রাত কাটানো মানে ঘুম হারাম করা, এটা নিশ্চিত।
খালার বাড়ির কেউ আজ রাতে এক ফোঁটা ঘুমাতে পারবে না। এছাড়া কাল সকাল 9:30 আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। বিয়ে বাড়িতে থেকে গেলে সকালের ক্লাসটা মিস হয়ে যাবে। বিয়ে বাড়িতে সারাদিন অনেক হাসি তামাশা, মজা, ফুর্তি, ছোটাছুটি। এখন আমি খুবই ক্লান্ত। আমি তখন চাইলাম যত দ্রুত সম্ভব বাড়িতে পৌঁছে নিজের পরিচিত বিছানায় গরম লেপের ভেতরে ঢুকে পড়তে। শীত যতটা সেই হিসেবে কুয়াশা নেই বললেই চলে। অনেক দূর পর্যন্ত বাইকের হেডলাইটে স্পষ্ট দেখা যাচ্ছে। হঠাৎ আমি বেশ চমকে উঠি। চুলকাঠি চন্দ্রমহল পার হতেই রাস্তার মাঝ বরাবর কুচকুচে কালো রঙের মোটাসোটা একটা বেড়াল চুপচাপ বসে আছে। বিড়ালটা স্থির চোখে সোজা বাইকের হেডলাইটের দিকে তাকিয়ে আছে। হেডলাইটের আলোয় বিড়ালটার চোখগুলো জলজল করছিল। আমি বাইকের গতি কমিয়ে ফেলেছি অনেকটা। বিড়ালটা একেবারে কাছাকাছি পৌঁছে যেতেই অলস ভঙ্গিতে রাস্তার পাশে নেমে গেল। আমার মনে একটা ভাবনা ঢেউ খেলে গেল। আমার বড় খালা বলতেন, নিশিরাতে পথের মধ্যে কালো বেড়াল দেখা খুবই খারাপ। বড় খালার কথা মনে করে আমি নিজেই মনে মনে একটু হাসলাম। আগের দিনের মানুষের কত রকমই না কুসংস্কার ছিল। ফাঁকা রাস্তায় ভোঁ ভোঁ শব্দ তুলে আমার বাইকটা একটানা ছুটেই চলেছে। আমি তখন চুলকাঠি বাজার ছাড়িয়ে কাটাখালি বাজারের আগে মহিষের খামারের ওইখানে পৌঁছে গেছি। আমার রাস্তার পাশে অনেক দিনের পুরনো একটা কবরস্থান আছে। বর্তমানে কবরস্থানটা বোধহয় পরিত্যক্ত। অনেক দূর থেকেই হেডলাইটের আলোয় চোখে পড়ল কবরস্থানের গেটের সামনে সাদা রঙের বোরখা পরা এক মহিলা দাঁড়িয়ে আছে। মহিলার কোলে সাদা কাপড়ে পেঁচানো কি একটা। মহিলা হাত উঁচিয়ে আমাকে বাইক থামানোর জন্য ইশারা করছে। আমি মহিলার সামনে গিয়ে বাইক দাঁড় করিয়েছি। ঠিক তখনই আমার নাকে আতর কর্পূরের মিশ্র তীব্র গন্ধ এসে পৌঁছায়। মহিলার মুখটা হিজাব দিয়ে ঢাকা, এমনকি চোখ দুটোও দেখা যাচ্ছে না। মহিলা কেমন যেন পাথরের মূর্তির মতো সোজা দাঁড়িয়ে রয়েছে। মহিলার বেশ আর আতর কর্পূরের গন্ধে আমার প্রচণ্ড অস্বস্তি লাগছিল। আমি অস্বস্তি কণ্ঠে জিজ্ঞেস করলাম, থামালেন কেন আমাকে? কি দরকার বলুন? বাইকটা স্টার্ট অবস্থায় রয়েছে বলে প্রশ্নগুলো গলা উঁচিয়ে করতে হলো। মহিলা কেমন রুক্ষ কণ্ঠে আদেশের মতো করে বলল, আপনি তো কাটাখালি বাজার হয়ে যাবেন, আমাকে আপনি কাটাখালি বাজার পর্যন্ত নিয়ে চলুন। আমি বিরক্তিতে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলাম, আপনি এত রাত্রে এখানে কেন এসেছিলেন? মহিলাটি তখন তার কোলে সাদা কাফনে মোড়ানো পোটলাটি দেখিয়ে বলল, এই বাচ্চাটাকে দাফন করার জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু এসে দেখি কবরস্থান বন্ধ হয়ে গেছে, কেউ নেই, তাই আবার ফিরে যাচ্ছি। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল এবার। এতক্ষণ আমি ভালোভাবে লক্ষ্য করিনি। মহিলার কোলে থাকা যেটাকে আমি এতক্ষণ পোটলা বলে মনে করেছিলাম, সেটা আসলে একটা ছোট বাচ্চার কাফনে পেঁচানো লাশ। লাশটার গা থেকেই আতর কর্পূরের গন্ধ ভেসে আসছে। আমি কিছুটা ভীত গলায় বললাম, আপনি একা একজন মেয়ে মানুষ এত রাত্রে লাশ দাফন করতে এসেছেন? সব কি বলছেন আপনি? মহিলাটি উত্তরে বলল, আমাদের বাড়িতে কোনো পুরুষ লোক নেই। আমার বোনের 2 মাস বয়সে এই বাচ্চাটা রাত্রে মারা গেছে। মরা বাচ্চা তো আর ঘরে ফেলে রাখা যায় না, তাই আমি দাফন করতে নিয়ে এসেছিলাম। আমার কাছে মহিলার কথাটা কেন যেন মোটেও বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না। আমি মনে মনে চিন্তা করলাম, বাইকটা নেয়ার জন্য কথাগুলো বানিয়ে বলছে। তাছাড়া যত যাই বলুক, এত রাত্রে একটা মেয়ে লাশ দাফন করতে কিছুতেই কবরস্থানে আসতে পারে না, তা আবার একা। নিশ্চয়ই কোনো ফন্দি ফিকির সাজিয়েছে। আজকাল নিউজে প্রায় দেখি সংঘবদ্ধ দুষ্ট চক্র গভীর রাতে যাত্রা পথে লাশ সাজিয়ে, অসুস্থ রোগী দেখিয়ে, বিভিন্ন অজুহাতে দাঁড় করিয়ে অটো, রিক্সা, প্রাইভেট কার, মোটরবাইক ছিনতাই করছে। এই মহিলাও বোধহয় সেরকম কিছু একটা হবে। আমি তাই কঠিন স্বরে বললাম, আমাকে মাফ করবেন, আমি আপনার সঙ্গে যেতে পারবো না বলে বাইকের গিয়ার তুলে দিলাম। সাথে সাথে মহিলা থমথমে গলায় বলল, এই গভীর রাত একটা বাচ্চার লাশ সহ একটা অসহায় মহিলাকে তুই একা ফিরে চলে যাচ্ছিস? এর ফল ভালো হবে না, সামনে তোর অনেক বিপদ। আমি কবরস্থানের সীমানা ছেড়ে একটানে অনেক দূর চলে এলাম, কিন্তু আমার মনের ভেতর মহিলার বলার শেষ কথাগুলো কেমন খচখচ করতে লাগলো। সামনে তোর অনেক বিপদ, সামনে তোর অনেক বিপদ, তোর অনেক বিপদ, সামনে তোর অনেক বিপদ। আমার মনে ভাবনা জাগলো, মহিলা কে? আমি যা ভেবেছি মহিলা হয়তো তা নয়। হয়তো মহিলা সত্যি বিপদগ্রস্ত, অসহায়। আমি বোধহয় কাজটা ঠিক করলাম না। মহিলাকে সঙ্গে নিয়ে আসাটাই উচিত ছিল। আমি বাইক ঘুরিয়ে আবার কবরস্থানের দিকে যেতে লাগলাম। অনেক দূর থেকেই হেডলাইটের আলোয় মহিলাকে দেখতে পেলাম আবারও। মহিলা এখনও কবরস্থানের গেটের সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু এ কি করছে মহিলা? সে বাচ্চার গা থেকে কাফনের কাপড়টা খুলে ফেলেছে। সত্যি ছোট্ট একটা বাচ্চার লাশ, তবে বাচ্চাটা আজ রাতে মারা যায়নি, মারা গেছে অন্তত 2-3 দিন আগে। কারণ লাশটা কেমন ফোলা ফোলা ফ্যাকাশে। মহিলা কাপড়ের কাপড়টা সম্পূর্ণ খুলে ছুঁড়ে ফেলে দিল, ফলে ঢোল হয়ে যাওয়া বাচ্চাটার হাত পাগুলো শক্ত হয়ে রয়েছে।
মহিলা সেই লাশটি উল্টিয়ে ঝুলিয়ে প্রচণ্ড জোরে দুদিকে হ্যাঁচকা টান দিল। হ্যাঁচকা টানে লাশটির সংযোগ থেকে কাঁধ পর্যন্ত ছিঁড়ে আলাদা হয়ে গেল এবং এবার সেই মহিলাটি হিজাব খুলে ফেলল। তখন আমি ভয়ে থমকে দেখছি কি করছে মহিলার ভয়ঙ্কর বিভৎস একটা মুখ, চোখের জায়গায় চোখবিহীন দুটো গাঢ় অন্ধকার কোটর, নাকের জায়গায় পাশাপাশি দুটো ফুটা, এবং সেই বিভৎস মহিলার সেই রূপ দেখে আমি ঘেমে নিয়ে উঠেছি। বাইকের মুখ ঘুরিয়ে আমি কাটাখালি বাজারের দিকে ঝড়ের গতিতে ছুটতে লাগলাম। কবরস্থান এলাকা ছেড়ে অনেক দূর চলে এসেছি আমি। এখনো বাইকটা ঝড়ের গতিতে ছুটে চলেছে। মনে হচ্ছে আমি যেন শূন্যে ভেসে চলেছি। আমি কিছুতে নিজেকে সামলাতে পারছিলাম না। আমি নিজে জিজ্ঞেস করলাম, আমি কি দৃশ্য দেখলাম? যা দেখেছি তাকে সত্যি নাকি চোখের ভ্রম? ঠিক তখন হঠাৎই বাইকটা ঘর শব্দ তুলে কয়েকটা ঝাঁকুনি খেয়ে স্টার্ট বন্ধ হয়ে গেল। রাস্তার একপাশে বাইকটাকে দাঁড় করিয়ে আবার স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম। আমি বাইকের তেল আছে কিনা চেক করে নিলাম। দেখলাম বাইকের তেলের ট্যাঙ্কিতে আর রিজার্ভে ঠিক মতোই তেল আছে, প্লানিও ময়লা জমেনি, অন্য কোনো সমস্যাও দেখা যাচ্ছে না, সব ঠিক আছে। কিছুতেই বাইকটা শুধু স্টার্ট নিচ্ছে না। বাইকে কিকের পর কিক করে যাচ্ছে আমি, পা ব্যথা করছে। বাইকটা একেবারে স্টার্ট নিচ্ছে না তা নয়, মাঝে মাঝে স্টার্ট হচ্ছে, কিন্তু গিয়ার তুলে দিয়ে রানিংয়ে যেতে চাইলেই স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। বাইকটা স্টার্ট হবার পর গিয়ার তুলে রানিং করতে গিয়ে যখন স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক তখনই আমি বাইকের পেছনে নজর দেই। দেখতে পাই আমার বাইকের পেছনের চাকাটায় দুটো ছোট ছোট হাত টেনে ধরে রেখেছে চাকাটা। ছোট্ট বাচ্চার কনুই থেকে ছেঁড়া দুই ছিন্ন হাত। আমি বিভৎস চেহারার সেই মহিলাকে লাশটা ছিঁড়ে দুই ভাগ করতে দেখেছি। সেই মহিলা আমাকে পালাতে দেখে বাচ্চার লাশের দুই কনুই ছিঁড়ে রাস্তায় ফেলে দেয়। ঠিক তখনই কোনোভাবে এটি আমার চাকার সাথে আটকে যায়। বাইকের পেছনে আমি সেটা খেয়াল করিনি, এখন খেয়াল করছি। আমি স্টার্ট তুলে রানিং করতে চাইলেই সেখানেই হাত দুটোতে আটকে যাচ্ছে। আমি বাইক ফেলে রেখে রাস্তার মাঝ বরাবর দাঁড়ালাম। যদি এই পথে কোনো বাস, ট্রাক বা অন্য কোনো যানবাহন আসে, কাটাখালি বাজারের দিকে বা রূপসার দিকে যায়, সেটাকে থামিয়ে লিফট যাওয়ার উদ্দেশ্যে। নীরব নির্জন একটা রাস্তা, চারিদিক খাঁ খাঁ করছে। কৃষ্ণপক্ষের চাঁদ মরে গেছে। চাঁদের আলোয় রাস্তার দুপাশে যতদূর দেখা যায় ধুধু ফসলের ক্ষেত আর ইটের ভাটা। আমি পকেট থেকে মোবাইলটা বের করি, ফোন করে বাড়িতে জানাবো বাইক নষ্ট হয়ে গেছে। মোবাইল বের করে আমি অবাক হয়ে গেলাম, সেটা কখন পকেটে বন্ধ হয়ে গেছে। আমি অনেক টেপাটেপি করলাম, কিন্তু মোবাইলটা অন হলো না। বোধহয় চার্জ ফুরিয়ে গেছে, অথচ বিয়ে বাড়ি থেকে রওনা দেবার আগে ফুল চার্জ ছিল। আমার বুকের ভেতর এখন ধক ধক করছে। কি দৃশ্য দেখে এসেছি তা কি সহজে ভোলা যায়? এখানে এসে বাইক খারাপ হয়ে গিয়ে দুর্ভোগ আরও বেড়েছে। তার উপর মোবাইলটাও কাজ করছে না। আজ কপালে কত কি লেখা আছে কে জানে। নিজের উপরই যখন রাগ বাড়ছে, আমার কথাগুলো নিজে নিজে ভাবছি। অপেক্ষার অবসান ঘটিয়ে দূর থেকে দুটো হেডলাইটকে ছুটে আসতে দেখলাম। আমি সাথে সাথে গা ঝাড়া দিয়ে দুহাত তুলে যানটাকে থামানোর চেষ্টা করলাম। যানটা কাছে এসে দাঁড়ালো। দেখলাম একটা ট্রাকে একটা ড্রাইভার এবং ড্রাইভারের পাশের সিটে দুজন রোগা চেহারার হেল্পার বসে আছে। আমি অবাক হয়ে গেলাম। পাঞ্জাবি টুপি পরা ট্রাক ড্রাইভার ও হেল্পার সাধারণত দেখা যায় না আমাদের খুলনা শহরে। ড্রাইভার জানালা দিয়ে মাথা বের করে বলল, কি সমস্যা ভাই, গাড়ি থামালেন কেন? লোকটার গলার স্বরে যেন কেমন রুক্ষ একটা ভাব আছে। চোখ দুটো জবা ফুলের মতো লাল, পাথরের মতো স্থির চোখের মণি। মনে মনে ভাবলাম বোধহয় নেশা করেছে। আমি অসহায় গলায় বলতে লাগলাম তাদের উদ্দেশ্যে, ভাই আপনারা কতদূর যাবেন? আমার বাইকটা নষ্ট হয়ে গেছে, আমাকে যদি সঙ্গে নিয়ে যেতেন। ড্রাইভার লোকটা তেমনি দুঃখময় বলল, আমরা কাটাখালি বাজার পেট্রোল পাম্প হয়ে কুতির বটতলার দিকে যাব। আমি বললাম, আমাকে কুতির বটতলার পেট্রোল পাম্পের সামনে নামিয়ে দিলেই হবে। ড্রাইভার বললেন, ওঠেন। এই বলে ড্রাইভার হেল্পার দুজনের দিকে তাকালো। তোরা দুজনে যা, মোটরসাইকেলটা পিছনে উঠিয়ে নে। তারপরেই আমার দিকে তাকিয়ে বলল, আসেন আমার পাশে এসে বসেন। ট্রাক ছুটে চলেছে। ট্রাকের ড্রাইভারের সিটে বসে আছি আমি। ট্রাক ড্রাইভার, হেল্পার এদের সাথে কথা বলি। এদের সংস্পর্শে এসে বিভৎস দৃশ্য দেখে পাওয়া ভয়টা অনেকটাই কেটে গেছে আমার। অবশ্য এদের কাছে আমি সেই ভয়ানক দৃশ্যের কথা বলিনি। বললে এরা আবার আমার সম্পর্কে কি মনে করবে কে জানে। না বলাই ভালো। চলন্ত ট্রাকে ড্রাইভারের পাশের সিটে মাথা রেখে নিজের অজান্তে কখন ঘুমিয়ে পড়েছি। হঠাৎ ট্রাকটা থেমে যায়, আমার ঘুম ভেঙে গেল। আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করতে লাগলাম আমি কোথায় এসে পৌঁছেছি। কুথির বটতলায় পৌঁছায়নি, অন্য কোথাও। রাস্তার দুপাশে ঘন অন্ধকার, রাস্তার বাম পাশ ঘেঁষে ট্রাকটা দাঁড় করানো। আমি হতচকিত দৃষ্টিতে ড্রাইভারের দিকে তাকিয়ে বললাম, এখানে ট্রাক থামালেন কেন? ড্রাইভার কেমন কাটা কাটা গলায় বলল, ট্রাকের পেছনে একটা লাশ আছে,
সেই লাশটাই কবরস্থানে দাফন করা হবে। আমি তো আতঙ্কিত গলায় থতমত খেয়ে গেলাম। লাশ? কবরস্থান? এর মানে কি? আপনাদের ট্রাকে লাশ এলো কোথা থেকে? ড্রাইভার আমার আতঙ্কিত চেহারা দেখে হাসি দিল। সেই হাসি দেখে আমার গা শিরশির করে উঠল, যেন কোনো মৃত মানুষের হাসি। মুখের হাসি মিলিয়ে যেতেই ড্রাইভার থমথমে গলায় বলল, লাশ, কবরস্থান, এগুলো শুনলে এত ভয় পাচ্ছেন কেন? সবাইকে তো একদিন লাশে পরিণত হতে হবে। এই ট্রাকে মংলা থেকে একটা লাশ আনা হয়েছে, এই কবরস্থানে দাফন করা হবে। লাশটা দাফন করা হলে আপনাকে কুধির বটতলায় পৌঁছে দেব। চলেন এখন সবাই মিলে লাশটা দাফন করে আসি। আমি ভয়ে ভয়ে ড্রাইভারকে অনুসরণ করে ট্রাক থেকে নামলাম। ড্রাইভারের সাথে ট্রাকের পেছনে এসে দাঁড়িয়ে আমার চোখ আকাশে উঠে গেল। ট্রাকের পেছনে অন্তত 10-12 জন লোক, একটি লণ্ঠনের আলো দেখা যাচ্ছে। প্রত্যেকের গায়ে সাদা ধবধবে পাঞ্জাবি, পায়জামা, টুপি। সবাই মিলে ধরাধরি করে ট্রাক থেকে লাশের খাটিয়া নামাচ্ছে। বাতাসে আতর আর কর্পূরের তীব্র গন্ধ। আমি ভেবে কুল পাচ্ছি না, আমি কি ক্ষুণ্ণাক্ষরেও টের পেলাম না একটা লাশ বহনকারী ট্রাক এটি। আমার ট্রাকের পেছনে এতগুলো লোক আছে। বোধহয় লোকগুলো চুপচাপ স্বভাবের বলেই তাদের অস্তিত্ব টের পায়নি। লাশের খাটিয়া কাঁধে নিয়ে সবাই মিলে গোরস্থানের দিকে এগোতে লাগলো। আমি হয়ে ভাবতে লাগলাম, এ কোথাকার গোরস্থান কে জানে। তবে ভয়ঙ্কর দৃশ্য দেখা গোরস্থান এটা নয়, কারণ সেই গোরস্থানের সামনেটা অন্যরকম। বাস্তবিক এটা সেই পরিত্যক্ত গোরস্থান। তারা এখন গোরস্থানটার পেছনের গেটের সামনে রয়েছে বলে রাতের অন্ধকারে আমি ঠিক মতো চিনতে পারছি না। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে ড্রাইভার লোকটা পাশে এসে বলল, দাঁড়িয়ে রয়েছেন কেন? চলেন লাশটা দাফন করে আসি। একজন মৃত মানুষকে দাফন করা তো সকলের দায়িত্ব। এ কথা শুনে সবাই আমিও গোরস্থানের ভেতরে ঢুকলাম। নির্দিষ্ট স্থানে যেখানে নতুন কবর খোঁড়া হয়েছে সেখানে গিয়ে কাঁধ থেকে খাটিয়া নামিয়ে 2 জন লোক কবরে নেমে পড়ল। ধরাধরি করে খাটিয়া থেকে লাশ নামানো হলো। লাশ কবরে শুয়ে লাশের মুখের কাপড় সরিয়ে ফেলা হলো, শেষবারের মতো মৃতের মুখটাকে সকলের জন্য দেখার উদ্দেশ্যে। অন্য সবার মতো কৌতূহলবশত আমিও ঝুঁকে লাশটা দেখতে লাগলাম। কম বয়সী একটি যুবক ছেলের মুখটা কেমন পরিচিত লাগছে। কোথায় যেন দেখেছি এই মুখটা আমি। কোথায় দেখেছি ভাবতে ভাবতে মনে পড়তেই আমি প্রচণ্ড শিউরে উঠি। শির দ্বারা বেয়ে নেমে গেল ভয়ের স্রোত। বুকের ভেতর হৃৎপিণ্ডতা লাফাতে লাগলো। বিস্ফারিত চোখ দুটো যেন কোটো থেকে বেরিয়ে আসতে চাচ্ছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। লাশের ওই মুখটা আর কারো নয়, এ তো আমার নিজেরই লাশ এটি। লাশের মুখ থেকে চোখ তুলে আমি ভীত সন্ত্রস্ত চোখে আবার সবার দিকে তাকালাম। আমি অবাক হয়ে গেলাম, সবাই কেমন অস্বাভাবিক বড় বড় চোখে স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। সবার চেহারায় কেমন নিষ্ঠুর অভিব্যক্তি। আমি চোখ ঘুরিয়ে ভীত চোখে আবার কবরের ভেতর লাশের দিকে তাকালাম। ঠিক তখনই আমি এতটা ভয় পেয়েছিলাম বলে বোঝাতে পারবো না। আমার চোখের সামনে ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল লাশটা। আমার বুকের ভেতর হৃৎপিণ্ডটা ধকধক করছে প্রচণ্ডভাবে। আমি আবার মুখ তুলে লোকগুলোর দিকে তাকালাম। লোকগুলো এক দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে আছে। লোকগুলোর চোখ থেকে কেমন যেন অন্ধকারে ছড়ে পড়ছে। ট্রাক ড্রাইভার, হেল্পার, তাদের চোখ সবার চোখই একই রকম। আমার ভীত বিহ্বল চেহারা দেখে লোকগুলো হঠাৎ একসঙ্গে অট্ট হাসিতে ফেটে পড়ল। পালাতে হবে। ঝেড়ে দৌড় লাগালাম। পেছনে সকলের মিলিত হাসি। আমি রুদ্ধশ্বাসে ছুটে চলেছি, দিকবিদিক জ্ঞান শূন্যহীন। ঝোপঝাড় জঙ্গল পেরিয়ে হাত পা ছিলে যাচ্ছে, ছড়ে যাচ্ছে, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, ছুটেই চলেছি। আমার তখন মনে একটাই ভাবনা, গোরস্থানের সীমানা অতিক্রম করতে হবে। দৌড়াতে দৌড়াতে কিসের সাথে হঠাৎ করে পা আটকে পড়ে যাই। গাঢ় অন্ধকারে গভীর গর্তের মধ্যে লম্বালম্বি শটান হয়ে পড়লাম। বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে। গর্তটা থেকে ওঠার জন্য জোর আর গায়ে অবশিষ্ট নেই। ততক্ষণে সাদা পোশাকধারী ভয়ঙ্কর চেহারার সেই লোকগুলো চারিদিক থেকে আমাকে ঘিরে ধরছে। লোকগুলোর হাতের লণ্ঠনের আলোয় বোঝা গেল এতক্ষণ যেটাকে আমি গর্ত মনে করেছি সেটা আসলে নতুন খোঁড়া সেই কবরটা। বিশাল গোরস্থানের সীমানার মধ্যে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে ছুটতে ঘুরে ফিরে আমি সেই খোঁড়া কবরটার ভেতরে ছিটকে পড়েছি। আমি কবরের ভেতর থেকে বাঁচাও বাঁচাও বলে গলা ফাটিয়ে চিৎকার করছি। ঘোঁত ঘোঁত জাতীয় এক ধরনের শব্দ ছাড়া আর কিছুই বেরোচ্ছে না। আর লোকগুলো গম গম করে আকাশ পাতাল কাঁপিয়ে হাসছে। আমি এটা দেখে ঠিক থাকতে পারিনি, জ্ঞান হারিয়ে ফেলি। পরে যখন ঘুম ভাঙে সবাই বলে আমি আগে কবরস্থানের সামনে পড়েছিলাম। কিছু লোক সকালে আমাকে কবরস্থানের সামনে পড়ে থাকতে দেখে মোবাইল থেকে 2-3 নম্বরে কল দিয়ে, খালামণির নাম্বার ছিল সেখানে কল দিয়ে আমাকে বাসায় পাঠানো হয়। এইটুকু বলে রূপক তার বড় ভাই সৌরভের ঘটনাটি শেষ করে। রাসেল ভাই এখন থেকে নিয়মিত সত্য ঘটনাগুলো কালেক্ট করে ভূত.com-এ শেয়ার করব। ঘটনাটি লিসেনারদের সাথে শেয়ার করবেন। খুবই অস্বাভাবিক একটি ঘটনা এবং আমি জানি যে অনেকেরই এই ঘটনা বিশ্বাস করতে কষ্ট হবে। আমিও জানি না সত্য মিথ্যা, কিন্তু ঘটনাটি যিনি লিখেছেন তিনি বলছেন তিনি সত্য ঘটনা সংগ্রহ করে লিখছেন। বিচারের ভার আপনাদের ওপরে।
আর মানে কিন্তু যেই আবহ তিনি তৈরি করেছেন, আমার কাছে মনে হয়েছে যে দুটো ঘটনা একদিনে ঘটেছে, খুবই অস্বাভাবিক এটাই। তাছাড়া এই দুটো ঘটনা, এরকম ধরনের ঘটনা আমরা এর আগেও পেয়েছি। এই ঘটনা এগুলো ঘটে, কিন্তু একই সাথে দুটো ঘটনা কেন ঘটলো এবং পরবর্তীতে কোনো হুজুরের কাছে যাওয়া বা তার কাছ থেকে পরামর্শ নিলে হয়তো ব্যাপারটা আমাদের জন্য বুঝতে বা আরও ভাবতে সুবিধা হতো। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া। ওয়ালাইকুম সালাম। তারপরে তিনি লিখছেন, আমি কামরুল চৌধুরী, সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিভাগে অধ্যয়নরত। লিখছি ঢাকার রামপুরা থেকে। ব্যস্ততার কারণে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে পারছি না, সেজন্য লিখছি। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। আজ আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার এক বড় ভাইয়ের সাথে ঘটা একটি সত্য ঘটনা। আমার বড় ভাইয়ের নাম সাব্বির। আমার বাসার পাশেই তিনি থাকেন, সেই সূত্রেই তার সাথে পরিচয়। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। যেহেতু আমি জিন ভূত সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কৌতূহলী, সেজন্য প্রায়ই জিন সংক্রান্ত ঘটনাগুলো কালেক্ট করতে ভালোবাসি। একদিন বিকেলে আমার সেই বড় ভাই সাব্বিরের সাথে চা খেতে খেতে জিন রিলেটেড কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম। তখন সাব্বির ভাই আমাকে বলল তার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। তখন আমি সাব্বির ভাইয়ের কাছ থেকে ঘটনাটি জানতে চাইলাম। সাব্বির ভাই বলতে শুরু করলেন, তুই তো জানিস আমার বাড়ি চট্টগ্রামে। আমার ইনকোর্স পরীক্ষা শেষে আমার নিজের বাড়িতে যাই কিছুদিনের জন্য। আমাদের বাড়িটি শহর থেকে একটু ভেতরে, আঁকা বাঁকা রাস্তা দিয়ে অটোতে করে আমাদের বাড়িতে যেতে হয়। পরীক্ষা শেষে বাড়িতে যাওয়ার পর প্রথম দিন বেশ ঘোরাঘুরি করলাম। আমার এক চাচাতো ভাই আছে, তার নাম রবিন। রবিন আমার থেকে 9 মাসের ছোট। আমরা একসাথেই বড় হয়েছি, তাই একে অপরকে নাম ধরেই ডাকি। আমি বাড়িতে গেলে রবিনের সাথে বেশিক্ষণ সময় কাটাই। একদিন আমি আর আমার চাচাতো ভাই রবিন বিকেলে ঘুরতে বের হলাম। কিছু সময় হাঁটার পর আমরা একটা মাঠের পাশ দিয়ে হাঁটছিলাম। মাঠের পাশে বেশ ঘন গাছপালা এবং একটি পুকুর ছিল। জায়গাটা দেখতে বেশ সুন্দর। হাঁটতে হাঁটতে আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম। আমি নিচের দিকে তাকালাম এটা দেখার জন্য যে কিসের সাথে হোঁচট খেলাম। দেখলাম কিছু একটা মাটি থেকে কিছুটা ওপর হয়ে আছে, মানে অর্ধেক মাটির ওপরে, বাকি অর্ধেক বাইরে। আমি কৌতূহল বশত জিনিসটা কি দেখার জন্য সেটা মাটি থেকে টেনে তুলি। রবিন সামনে হাঁটছিল, সে পেছনে ঘুরে বলল, কিরে কি করছিস? আমি বললাম, এই যে দেখ এটা কি। রবিন বলল, এইটা তো একটা বোতল, এইটা তুই কোথায় পাইলি? আমি বললাম, এই যে মাটি থেকে টেনে তুললাম। বোতলটি কাঁচের ছিল, দেখতেও বেশ সুন্দর ছিল, মাঝারি সাইজের, কিন্তু বোতলটির গায়ে মাটি লেগেছিল আর কিছুটা বাজে গন্ধ আসছিল। হঠাৎ রবিন আমার হাত থেকে বোতলটা নিয়ে ছুঁড়ে মারে আর বোতলটি একটি গাছের সাথে লেগে ভেঙে যায়। আমি আর রবিন দুজনেই খেয়াল করলাম বোতলটা থেকে হালকা সাদা রঙের ধোঁয়া বের হচ্ছে। আমি রবিনকে বললাম, দেখ বোতল থেকে ধোঁয়া বের হচ্ছে। রবিন বলল, ভাবতে অনেকদিন মাটি নিচে চাপা ছিল সেই জন্য হয়তো। আমিও ভাবলাম রবিন হয়তো ঠিকই বলছে। তারপর সন্ধ্যা আসছে, আমরা দেখলাম, এবং মাগরিবের আজান দিচ্ছে পাশেই মসজিদ। আমরা মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় চলে এলাম। আমার আর রবিনের বাসা প্রায় পাশাপাশি, 2 থেকে 3 মিনিট সময় লাগে একজনের বাসা থেকে আরেকজনের বাসায় যেতে। আমি রাতে বাসায় সবার সাথে টিভি দেখছিলাম আর গল্প করছিলাম। এরপর খাওয়া দাওয়া শেষে আমি শুয়ে পড়ি। শুয়ে শুয়ে আমি ফেসবুকিং করছিলাম। হঠাৎ আমার নাকে কেমন একটা বাজে গন্ধ অনুভব করলাম। আমি ভাবলাম হয়তো আশেপাশের কোনো পচা জিনিস থেকে গন্ধ আসছে, তাই সেদিকে খেয়াল বাদ দিয়ে আমি আবার ফেসবুকিং করতে লাগলাম। হঠাৎ আমার পায়ে ঠান্ডা শীতল হাতের স্পর্শ অনুভব করলাম এবং আমি চমকে উঠলাম। কারো হাতের আঙুল দিয়ে আমার পায়ে স্পর্শ করছে কেউ, এটা আমি অনুভব করলাম। কিন্তু আমার রুমে তো আমি ছাড়া কেউ নেই, তাহলে কে স্পর্শ করল? বারবার সেই চিন্তাটাই করছিলাম। আমি শোয়া থেকে উঠে লাইট জ্বালালাম, কিন্তু কিছু দেখতে পেলাম না। মনের ভুল ভেবে আবার শুয়ে পড়লাম। হঠাৎ করে মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। মনে হলো কেউ আমাকে টেনে বালিশ থেকে নিচে ফেলছে। এবার বেশ ভয় পেয়ে যায়। আমি চুপ করে গুটিসুটি মেরে শুয়ে থাকলাম, কিন্তু আমার ঘুম আসছিল না। কিছুক্ষণ পর আমি আবার অনুভব করি আমার পা ধরে আমাকে টানছে নিচের দিকে। আমি আস্তে করে ঘাটটা ঘুরিয়ে দেখার চেষ্টা করছিলাম, এটা অন্ধকারে যতটুকু বোঝা যাচ্ছিল দেখলাম একটা ছায়া মূর্তি
আমার পায়ের কাছে দাঁড়িয়ে আছে এবং বেশ লম্বা। ওই ছায়া মূর্তিটাই তার হাত দিয়ে আমার পায়ের নিচের দিকে টানছিল। এটা দেখে আমি চিৎকার দিয়ে এক দৌড়ে আম্মুর রুমে চলে যাই। তখন আব্বু আম্মু লাইট জ্বালিয়ে দেয় এবং বলে আমি কোনো খারাপ স্বপ্ন দেখেছি কিনা, কিন্তু আমি বোঝাতে পারলাম না সেটা কোনো স্বপ্ন ছিল না। যাই হোক, সে রাতে আর ঘুম আসলো না। এরপর মাঝখানে একদিন তেমন কোনো সমস্যাই হয়নি। এরপর একদিন রাতে আমি ঘুমাচ্ছিলাম। রাত আনুমানিক 2:35 দিকে আমার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। যেহেতু আমার পাকা বাসা, তাই ওয়াশরুম আমাদের ডাইনিং রুমের পাশেই ছিল। বলে রাখা ভালো, আমার ওয়াশরুমের সামনাসামনি একটা বড় আয়না ছিল। আমি ওয়াশরুম সেরে দরজা খুলে যেই বের হলাম, দেখলাম সেই ছায়ামূর্তিটি আমার সামনে দাঁড়িয়ে ঠিক আয়নার ভেতরে। স্পষ্ট দেখতে পাচ্ছি ছায়ামূর্তির একটা হাত পেছনে আর একটা হাত সামনে। ভয়ে আমি থ হয়ে দাঁড়িয়ে আছি। আমার পুরো শরীর অবশ হয়ে আসছিল। আমি শরীর নাড়াতে পারছিলাম না। হঠাৎ করে আয়নার ভেতর থেকে কালো একটা হাত এসে আমার গলা টিপে ধরে। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, আর আমি সেখানেই অজ্ঞান হয়ে যাই। কত সময় আমি বাথরুমে অজ্ঞান হয়ে পড়েছিলাম জানি না। চোখ মেলে দেখি আমি বিছানায় শুয়ে আছি, পাশে আমার বাবা মা বসে আছে। আমি চোখ খুলে বললাম, আমি এখানে কিভাবে এলাম? তখন আম্মু বলল, সকালে আমি ফজরের নামাজ পড়তে উঠেছিলাম। ওয়াশরুমে যেতে দেখি তুই দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছিস। আমি আর তোর আব্বু মিলে ধরাধরি করে তোকে বিছানায় নিয়ে আসি। এরপর তোর ডাক্তার আঙ্কেলকে কল দিয়ে আনি, আর 3 ঘন্টা পর তোর জ্ঞান আসলো। এরপর আমি আমার সাথে ঘটা ঘটনা খুলে বললাম আব্বু আম্মুকে। একটু পর রবিন আর তার বাবা আমাদের বাসায় আসেন আমাকে দেখতে। তখন আমার মুখ থেকে এই সব ঘটনা শুনে রবিনের বাবা বলেন, একদিন আগেই তো রবিনের সাথে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে। একদিন জ্বর ছিল রবিনের। তখন আবার আম্মু রবিনকে বললেন, রবিন, তোমার সাথে কি ঘটেছিল বলো আমাদেরকে। রবিন বলল, আমি রাত 10টার দিকে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরছিলাম। হঠাৎ রাস্তার ধারে দেখলাম বয়স্ক একজন মানুষ বসে আছেন। আমি ওনাকে সালাম দিলাম আর বললাম, চাচা, এত রাত্রে এখানে বসে বসে কি করছেন? বয়স্ক লোকটি বলল, বাবা, আমি বিকেলে বাজারে গিয়েছিলাম। আস্তে আস্তে এসব পার হয়ে গেছে। আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, আর রাস্তাটাও ভুলে গেছি। কাউকে রাস্তায় দেখছিলাম না, তাই বসে আছি বাবা। আমি লোকটিকে বললাম, চাচা, আপনি কোন দিকে যাবেন? লোকটি ইশারায় বলল, বাম দিকের যে রাস্তাটা আছে সেই দিকে যাব। এবং বয়স্ক লোকটি বলল, বাবা, আমাকে একটু আগিয়ে দিয়ে আসবা? আমিও ভাবলাম ঠিক আছে, লোকটি এত করে যখন বলছে একটু এগিয়ে দিয়ে আসি। যেই ভাবা সেই কাজ। আমি লোকটির একটা হাত ধরলাম, আর লোকটি তার লাঠিটি অন্য হাতে ধরল। যখন যাওয়ার পর অনুভব করলাম আমি যে লোকটির হাত ধরে আছি, ওনার হাত অসম্ভব রকমের ঠান্ডা। কোনো মানুষের হাত এতটা ঠান্ডা হওয়ার কথা না। তবুও মনে মনে ভাবলাম, বয়স্ক মানুষের জন্যই হয়তো। চাঁদনি রাত ছিল, চাঁদের আলোয় আশেপাশে সবকিছু স্পষ্ট বোঝা যাচ্ছিল, তাই লাইট জ্বালানোর প্রয়োজন মনে করলাম না। হাঁটতে হাঁটতে লোকটাকে আমি কিছু কথা জিজ্ঞেস করি, কিন্তু লোকটা আমার কোনো কথারই উত্তর দিচ্ছিল না। উনি নিজের মতো করে হাঁটছে। কিছু দূর যাওয়ার পর আমি বললাম, চাচা, আর কত দূর? লোকটা বলল, এই তো বাবা, আর একটু সামনে। হঠাৎ আমি লক্ষ্য করলাম লোকটার শরীর আগের থেকে কিছুটা বড় হয়ে গেছে। আমি মনে মনে বললাম, আরে, কিছুক্ষণ আগে তো লোকটা নিয়ে হাঁটছিল, এখন দিব্যি সোজা হয়ে হাঁটছে কিভাবে? আমি আরও একটা জিনিস ভালোভাবে খেয়াল করছিলাম, লোকটার কোনো ছায়া মাটিতে দেখা যাচ্ছিল না। এটা দেখে আমি কিছুটা ভয় পেয়ে যাই, কিন্তু তখনও বুঝতে পারিনি এটা প্যারানর্মাল কিছু। যাই হোক, আরও কিছুটা পথ যাওয়ার পর লোকটা একটা সাঁকো দেখিয়ে বলল, বাবা, ওই সাঁকোটার ওই পারে আমার বাড়ি। আমি বললাম, ঠিক আছে, চলেন চাচা, আপনাকে বাড়ি পর্যন্ত দিয়ে আসি। লোকটি বলল, আচ্ছা বাবা, চলো। লোকটাকে নিয়ে আমি সাঁকোতে উঠলাম। একটু যাওয়ার পর আমি পেছন ঘুরে তাকালাম বয়স্ক লোকটি ঠিকভাবে আসছে কিনা সেটা দেখার জন্য, কারণ সাঁকোতে দুজন সমানভাবে অর্থাৎ পাশাপাশি যাওয়া যায় না। একজন সামনে থাকলে অপরজনকে পেছনে থাকতে হয়। তাই আমি সামনে ছিলাম আর লোকটি পেছনে। হঠাৎ পেছন ফিরতে দেখলাম সাঁকোর ওপর বিশাল লম্বা একজন আমার পেছনে সাঁকো পার হচ্ছে। এটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম, কারণ এই বিশাল লোকটি ছিল
সেই বয়স্ক লোকটি যার সাথে আমি এতটা পথ আসলাম, আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না যে নিমিষের মধ্যে এতটা লম্বা একটা মানুষ হয় কিভাবে। বয়স্ক লোকটি আমাকে বলল, কি বাবা, কি আমাকে সাঁকোটা পার করে দিবা না? এই কথা বলে জোরে জোরে হাসতে লাগলো, আর তার আকৃতিও বড় হতে লাগলো। কিন্তু টর্চটি কোনোভাবেই জ্বলছিল না। প্রচন্ড ভয়ে আমি আমার সাহস আর ধরে রাখতে পারলাম না। আমি সাঁকো থেকে পিচ্ছিলে নিচের ডোবায় পড়ে গেলাম। ডোবায় পড়া মাত্রই হঠাৎ পানির নিচ থেকে কেউ আমার দুবার টেনে ধরলো আর আমাকে পানির নিচের দিকে টানতে লাগলো। সাঁকোর নিচেই একটা খুঁটি ছিল বাঁশের। আমি শক্ত করে খুঁটিটা ধরেছিলাম 2 হাত দিয়ে, কোনোভাবেই ধরে রাখতে পারছিলাম না। বারবার আমার হাত পিছলে যাচ্ছিল। আমি মনে মনে আল্লাহর নাম নিতে থাকি আর মনে মনে যে সূরা মনে আসে সেই সূরাই পড়তে থাকি। হঠাৎ আমি অনুভব করলাম আমার পাটা ছেড়ে দিয়েছে পানির নিচ থেকে। আমি কোনো মতে সাঁতরে পানিতে উঠলাম। তারপর প্রচণ্ড ভয় ও ভেজা কাপড় নিয়ে দৌড়াতে দৌড়াতে বাসায় এসে অজ্ঞান হয়ে যাই। জ্ঞান আসার পর অনুভব করলাম শরীরে প্রচণ্ড ব্যথা, গায়ে জ্বর। হাব্বু বলল, কাল রাত 11:50 দিকে তুই বাসার সামনে এসে তোর মাকে জোরে জোরে ডাকছিলি। তোর আওয়াজ শুনে আমি আর তোর আম্মু দরজা খুলতেই তুই অচেতন হয়ে পড়ে যাস। কাল রাতে কি হয়েছিল তোর সাথে? তারপর আমি আব্বুকে সব ঘটনা খুলে বললাম। আর আজ সকালে খবর পেলাম সাব্বিরও নাকি রাতে বেহুশ হয়ে গেছে, তাই হন্তদন্ত হয়ে ছুটে আসলাম। এরপর আমার আব্বু আমাদেরকে এলাকার মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে আসেন। ইমাম সাহেব সমস্ত ঘটনা শোনার পর বলেন, আপনাদের সন্তানের ওপর খারাপ কিছু খুবই শক্তিশালী এক জিনের বদনজর পড়েছে। ওরা যে কাঁচের বোতলটি ভেঙেছিল, হতে পারে তার মধ্যে জিনটি বন্দী ছিল, আর এই কারণেই তাদের সাথে এসব ঘটনা ঘটছে। আপনারা চিন্তা করবেন না, আমি রুকাইয়া করে আপনাদের বাসাটা বন্ধ করে দিচ্ছি। ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না। এরপর ইমাম সাহেব তার রিচুয়ালের মাধ্যমে আমাদের ও রবিনের বাসা বন্ধ করে দেয়, যাতে জিনটি আমাদের বাসায় প্রবেশ করতে না পারে। এরপর আমাকে আর রবিনকে কিছু আমল দেন, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তে বলেন। এরপর থেকে এখন পর্যন্ত ইনশাল্লাহ আমাদের আর কোনো সমস্যা হয়নি। এটাই ছিল সাব্বির ভাইয়ের সাথে ঘটা একটি সত্য ঘটনা। ঘটনাটি কেমন ছিল অবশ্যই জানাবেন। রাসেল ভাইয়া, আপনার এবং ভূত.কমের লিসেনারদের জন্য রইল অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা। ভূত.কম দীর্ঘজীবী হোক। আল্লাহ হাফেজ। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটা আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটা আমাদের জানাবেন। আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে প্রত্যেকটা মুহূর্ত। সুতরাং সত্যিই আপনি এই ঘটনার হাত ধরে ভয়ের রাজ্যে হারিয়ে যেতে পারেন। ক্ষতি কি? আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা। যেভাবে লেখা আছে আমি চেষ্টা করছি সেভাবেই আপনাদের পড়ে শোনাতে। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, কেমন আছেন? অবশ্য আল্লাহর রহমতে আপনি সবসময় ভালো থাকেন। আমি আয়ান, আমি ঢাকা জেলার দোহার থানার একটি গ্রামে থাকি। আমি বর্তমানে সৌদি আরবে আছি, তাই আমার পক্ষে সে ঘটনা বলা সম্ভব নয়। আজ যে ঘটনাটি আমি শেয়ার করব, ভালো লাগলে অবশ্যই আপনি ভূত.কমের তো রিসেলার, এতক্ষণ অবধি যারা এই গল্পটা শুনেছো তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এই গল্পের কোন পার্ট তোমাদের কাছে সব থেকে বেশি ভালো লাগলো। আর হ্যাঁ, তোমরা কোন টাইপের ইমেল এপিসোড দেখতে চাও সেটাও কমেন্ট করতে পারো। আমি পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে আসার চেষ্টা করব। তো গাইস, দেখা হচ্ছে কাল এরকমই একটি ইন্টারেস্টিং ভৌতিক গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।